জনগণের রিজেক্ট করার অধিকার কেড়ে নেওয়া হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের কোনো জায়গায় আসলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার ফিটনেস নাই। এই জন্য তারা কোনোভাবে সারা দেশের সমন্বিত ভোট একটা শতকরা করে তারা সংসদে যেতে চায়। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সক্ষমতা তাদের নাই। তাই তারা সমন্বিত একটা গড়কে সামনে এনে এটা করতে চায়। তো পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সবচেয়ে বেশি এই মুহূর্তে লাভবান হবে আওয়ামী লীগ নামের দলটি। ধরেন আওয়ামী লীগ যদি 15% ভোট পায় বা 20% ভোট পায়, মোটামুটি 60 জন এমপি তাদের ভাগে পড়বে। কিন্তু পিয়ার পদ্ধতি যদি না হয় তাহলে তারা হয়তোবা একজন এমপিও বের করে নিয়ে আসতে পারবে না। হুম। তো তাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে। আর আপনি একটা কথা বলেছেন, চার ভাগে যতগুলো ভোট পড়বে, চার ভাগে মানে যেই দলের ভাগে, হুম। যেই দলের ভাগে যতগুলো ভোট পড়বে সেই দল ততগুলো আসন পাবে। আপনি কিন্তু একটা দলের স্বার্থ দেখছেন, যে দলের ভাগে কতটুকু সে আম কুড়াইলো। এখানে কিন্তু জনগণের স্বার্থ কিন্তু নাই। জনগণই তো ভোট যে দিবে হ্যাঁ, একটা দলকে। জনগণ ভোট জনগণ দিবে। ভোট দিবে। হুম। আমি বিষয়টা বলছি। হুম। পিআর পদ্ধতিতে ধরেন একটা পার্টির নাম হলো হিজিবিজি পার্টি। হুম। এই হিজিবিজি পার্টি আপনার 2% ভোট পেয়েছে, সেই অনুযায়ী তারা ধরেন 6 জন টু সংসদ পার্সেন্ট সদস্য টু পাবে। পার্সেন্ট ভোট পেলে যে একটা নিয়ম তো অবশ্যই সেখানে হবে, যে কে কত হ্যাঁ, পার্সেন্ট, ন্যূনতম এত পার্সেন্ট পেলে তো তার কোনো তাদের ওই দাবির কোনো ভিত্তিই থাকবে না। একটা পর্যায় পর্যন্ত সেখানে নিয়ম করা হবে। কিন্তু হ্যাঁ, আপনি কি মনে করেন না যে জনগণ আসলে অনেক সময় দেখা গেছে যে অনেক জায়গায় এমন একজন প্রার্থী দেওয়া আছে যে মূল দলের প্রতি তাদের কোনো, বা ওই প্রার্থীর প্রতি তাদের কোনো ভালোবাসাই নাই, কিন্তু আমি দলকে যেহেতু সেটাই। ভালোবাসে হ্যাঁ, সেজন্য আমি দেখা গেছে পুরা যে ওই বিষয়টাই। প্রার্থীকে। হ্যাঁ, হুম। আমি পুরা বিষয়টাই বলছি। ধরেন হিজিবিজি নামে একটা পার্টি আছে। এই হিজিবিজি পার্টি 2% ভোট পেয়েছে, হিসেব অনুযায়ী 6 জন এমপি পাবে। তো হুম। তাদের কোনো এমপি, ধরেন সেই এমপি নোয়াখালী থেকে নির্বাচিত, তাকে আসনে হলো এমপি হলো নোয়াখালী থেকে, কিন্তু সেখানে যাই দেখা যাচ্ছে যে সে 2 লাখ ভোটের মধ্যে মাত্র পাঁচ হুম। হাজার ভোট পেয়েছিল। এখন 2 লাখ হুম। ভোটের মধ্যে 5,000 ভোট পেয়ে হিজিবিজি পার্টির একজন নেতা সে হুম। এমপি হয়ে যাচ্ছে। এখন হুম। ওই এলাকায় ওই হিজিবিজি পার্টির যে 2,000 ভোট পেয়ে এমপি হলো, 5,000 ভোট পেয়ে এমপি হলো, ওইখানে আরেকজন প্রার্থী ছিল যে 1,95,000 ভোট পেয়েছিল, সে কিন্তু এমপি হতে পারবে না। হুম। তাহলে জনগণ যাকে জনপ্রতিনিধি হিসেবে 1,95,000 ভোট দিল, সেই লোককে জনগণ তাদের নেতা হিসেবে পাইলো না। ওই হিজিবিজি পার্টি সারা দেশের 2% ভোটের রেশিও অনুযায়ী হিজিবিজি পার্টি নোয়াখালী একটা আসন থেকে এমপি হয়ে গেল। হুম। তাহলে ওই লোক, ওই যে 5,000 ভোট পেয়ে ওই হিজিবিজি পার্টির নেতা 1,95,000 ভোট পাওয়া লোকের সঙ্গে ওই জায়গায় গিয়ে রাজনীতি করবে কিভাবে? সে সমাজ কন্ট্রোল করবে কিভাবে? অর্থাৎ এই পিআর পদ্ধতিদের মাধ্যমে কিছু দলের ভাগ্যে সংসদে যাওয়ার সুযোগ হয়, কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যাওয়ার সুযোগ হয় না। এটা এখানে শুধুমাত্র দলের লাভ দেখা হচ্ছে। এবং এই এই পদ্ধতি হিসেবে ধরেন একটা বড় দল সে ভোট পাইছে 40%। এই 40% যে ভোট পাইলো, এরপরে ওই দলের সভাপতি সাধারণ সম্পাদক বলবে, আইসো তোমাদের কে কত টাকা দিতে পারবা, আইসো তোমাদেরকে আমরা একটা করে আসন দিচ্ছি। কারণ হুম। ওইতে তো ফলাফল পাইয়ে গেছে। এখন এখন এদের হুম। ভাগ্য নির্ধারণ করবে দলের সভাপতি সাধারণ সম্পাদক। দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই অ মানে অসম্ভব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে এই পিআর পদ্ধতির মাধ্যমে আসন কেনা বেচা করে। এবং দেখেন পিআর পদ্ধতিতে একজন খারাপ একজন খারাপ প্রার্থী, তাকে জনগণের বয়কট করার সুযোগ নাই। জনগণ তাকে ইচ্ছা করলে বয়কট করতে পারবে না। যদি ওই পার্টি ওই যে 2% ভোট পাইছে, এখন সে তাকে নোয়াখালীর মানুষ তাকে ভাগ্যে হিসেবে বরণ করে নিতে বাধ্য। এখন এই যে যে খারাপ মানুষকে ত্যাগ করার সুযোগ পাচ্ছে না, জনগণকে তাহলে বঞ্চিত করা হচ্ছে না। হুম। একটা এখন যে জনপ্রতিনিধি নির্বাচনের অধ্যাদেশ আছে সেই অনুযায়ী জনগণ যেই লোকটাকে ভালো লাগবে তাকে নির্বাচিত করবে। এখন ধরেন বিএনপি বা হিজিবিজি পার্টি 300 আসনে নমিনেশন দিয়েছে। তো
তো এই অথবা বিএনপি দিয়েছে, বিএনপির কোনো একটা আসনে বিএনপি কি করলো, একটা খারাপ লোককে দিল, মাদকাসক্ত লোককে নমিনেশন দিল। হুম। বর্তমান পদ্ধতিতে জনগণ চাইলে ওই আসনে ওই লোককে বয়কট করতে পারে, বিএনপি হুম। ক্ষমতা যাবে, কিন্তু হুম। ওই খারাপ লোকটা সংসদে যাবে না। এবং বিএনপি খারাপ লোককে নমিনেশন দেওয়ার কারণে ওই ওই জায়গায় ওই জায়গায় সে মার খেয়ে যাচ্ছে। কিন্তু পিআর পদ্ধতিতে এই যে যে সকল দল আপনার হলো অল্প অল্প করে ভোট পাবে, অথবা বড় দলে যে বেশি ভোট পাবে, তারা এখানে ব্যাপক একটা আসন কেনা বেচা হওয়া এবং এখানে টাকার প্রচুর একটা প্রতিযোগিতা চলবে। বাস্তবে দেখা যাচ্ছে যে এখানে, এবং শুধু তাই না, এই যে পিআর পদ্ধতিতে যেই বর্তমান লোকটা, পদ্ধতিতে কি কেনাবেচার সুযোগ থাকছে না? না না না, আপনার তো এমনিতে নমিনেশন দেওয়ার সময় তো গিভ অ্যান্ড টেক হয়ই, কিন্তু হুম। যখন আপনি পিআর পদ্ধতিতে যাবেন, সেই পদ্ধতিতে হুম। একটা দল যখন 60টা আসন পেয়ে যাবে, তখন ওই হুম। 60টা আসন তো সবচেয়ে বেশি দরদাতাকে সে ওখান থেকে দিয়ে দেওয়া শুরু করবে, হুম। তাই না? এবং এটা এটা তো আর তখন হার জিত না, এটা কনফার্ম সে আসনটাই কিনতেছে। কিন্তু আগে এখনকার সিস্টেমে সে হারতেও পারে। আচ্ছা, কিন্তু এখানে ঠিক কি আছে। আরেকটা জিনিস হয় না? ধরুন, একটা দল যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তার ভাগে 10টা পড়লো, সংসদ সদস্য পড়লো, তখন কিন্তু সে দলের মান সম্মান রাখবার জন্য, দলের মর্যাদা রাখবার জন্য সে কিন্তু ওই এলাকায় টাকায় কেনা যে কোনো কাউকে আহ ভোট দিয়ে, মানে ইচ্ছা না হলেও ভোট দিয়ে পাঠানোর চেয়েও এইটাই তো। দলের উপর আ- একটু বলি আমি বুঝাই দেন, হ্যাঁ, দল কিন্তু তখন আরো বেশি দায়িত্বশীল হয়ে যাবে যে আমি যোগ্য মানুষ ছাড়া কাউকে আনবো না। কথার কথা বলতেছি, আপনি যে আমি খুব যোগ্য ভালো যারা বলেছেন। তাদেরকে ভাগ করে আনবো, হ্যাঁ, তারা হতে পারে হ্যাঁ। নীলফামারীর, হতে পারে আপনি বগুড়ার, হতে পারে আপনি দেখেন, বরিশালের। কিন্তু এই ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু আপনার বাধ্য মানুষ, যে চোর হোক বাটপার যাকেই দিয়েছে আমার দল থেকে, আমি তাকে ভোট দিতে হচ্ছে। ব্যাপারটা কি এরকম কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি খুব ভালো বলেছেন, ভালো বলেছেন যে দলের উপর একটা দায় চলে আসে। আপনি জনগণের হাতে ক্ষমতা, কাউকে পছন্দ করা অপছন্দ করা সেটা কাইরে নিয়া জনগণ দলের বিবেকের উপর ছেড়ে দিচ্ছেন, যে দলের একটা দায়বদ্ধতা আছে ভালো প্রার্থীকে দেওয়ার। দলের তো এখনো দায়বদ্ধতা আছে ভালো প্রার্থীকে দেওয়ার, তাই না? কিন্তু আপনি একমাত্র দলের উপরই ছেড়ে দিবেন, এটা তো হইলো না। হুম। জনগণের রিজেক্ট করার অধিকার কেড়ে নেওয়া হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। হুম। হুম। আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনার পিয়ার পদ্ধতির ব্যাপারে আপনার এই আপনি আমাকে অবস্থানটা। আরেকটা প্রশ্ন করেছিলেন কি বিষয়ে? আরেকটা প্রশ্ন করেছি হলো যে বর্তমান সরকারের বিষয় ব্যাপারে আপনার, বর্তমান সরকারের যে অবস্থা দেখতে পাচ্ছি, আসলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন, যদি নির্বাচন যেভাবেই হোক, এভাবেই হোক আর ওভাবে হোক, আর পিয়ার পদ্ধতি নির্বাচন হলে হয়তো এই ঝুঁকিপূর্ণ যে অবস্থাটা, এটা হয়তো নির্বাচন কমিশনের ওরকম ভাবে পোহাতে হবে না বর্তমানে যেভাবে পোহাতে হচ্ছে। আর যদি বর্তমান অবস্থাতে নির্বাচনটা হয়, তাহলে কিন্তু আগের পরিস্থিতিতে নির্বাচনটা হবে। এই পরিস্থিতিকে বর্তমান প্রশাসন সামলানোর মতো সেই সক্ষমতা আছে বলে কি মনে করেন কিনা? আচ্ছা, প্রথমত আমাদের এখন যে সরকার আছে, এই সরকার অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার। এই দুর্বলতার পিছনে অনেকগুলো কারণ আছে। আমাদের কিছু ইউটিউবার অ্যাক্টিভিস্ট, তারা কৃত্রিম ভাবে তাদের ভিডিও বানিয়ে বানিয়ে আপনার হলো সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্ক খারাপ বানিয়ে ফেলেছে। এবং তারা এখানে আপনার হলো শৃঙ্খলা আনার পরিবর্তে মবের শাসন তৈরি করার একটা কালচার ডেভেলপ করেছে। এছাড়া যদি সরকার এবং সেনাবাহিনী যুগপৎভাবে কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, তাহলে এই নির্বাচন হতে যাচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ নির্বাচন। দেশের হুম। সর্বশ্রেষ্ঠ নির্বাচন, কারণ এইখানে আপনার হলো প্রচলিত রাজনৈতিক দলের বাইরে দেখবেন যে এবার প্রচুর পরিমাণে ভালো ভালো স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে আসবে এবং তারা জয়ী হবে। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর বাহিরেও অনেক মানুষ সুযোগ পাবে এবার এবার রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য। আরেকটা প্রশ্ন করেছিলেন হলো ভারতের বিষয়ে। ঠিক আছে। হুম। হুম। ভারতের বিষয়ে আপনার হলো দেখেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো না ভারতকে ডেকে নিয়ে আসে, ভারত নিজে নিজে আসে না। হ্যাঁ, ভারত হুম। নিজে নিজে আসে না, রাজনৈতিক দলগুলো আগ বাড়িয়ে ভারতের কাছে গিয়ে ধর্ণা দেয়। এইরকম একটা অবস্থা। যেমন জামাতে ইসলাম 28 আগস্ট কি বলল, যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, 1 নাম্বার প্রশ্ন। হুম। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। আবার বলল ভারতের সঙ্গে তাদের শত্রুতা নাই। এবং হুম। আরেকটা কথা বলেছে 28 আগস্ট, এটা সংবাদ সম্মেলন করে বলেছে ডক্টর শফিকুর রহমান, যে ভারতের কাছে তারা সাহায্য চায়। হুম। বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত ক্ষমতায় যাওয়ার জন্য এইটা বলার সাহস করেনি, নট ইভেন আওয়ামী লীগ,
যে ভারতের কাছে সাহায্য চাই, ওপেনলি সংবাদ সম্মেলন করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কোনোদিন বলেনি ভারতের কাছে সাহায্য চাই, ভারতের সাথে বন্ধুত্ব চাই। এই যে এই ধরনের কথা যদি বলেন তাহলে তো ভারত আগায় আসবেই। গতকালকে ভারতের গণমাধ্যমগুলোতে যখন নিউজ হলো যে ভারত সব ধরনের আলোচনা করতে বসতে চায়, তার আগের দিনে কি নিউজ হয়েছে শুনেন। তার আগের দিনে নিউজ হয়েছে যে ভারত পানি চুক্তি নতুন করে দেখতে চায়। তার মানে 35,000 কিউসেক সম্ভবত পানি এখানে আসে বাংলাদেশে, ওইটা তারা দেবে না। তারা বলতেছে তারা এটা 20 বা 25 কিউসেক দেবে, এই জন্য আলোচনা করতে চাই। আবার পরবর্তী দিন বললো ভারত সব ধরনের আলোচনা করতে চায়। এবং তার আগে আবার দেখেন একটা ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে মিটিং করছে। এখন দেখা যাচ্ছে কি জানেন, যে ভারতের কেন্দ্রীয় সরকারকে বাইপাস করে মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়। দেখেন এদের না এক এক দিকে এক এক রকম তৎপরতা, কিন্তু বাস্তবে কোনোটাই বাংলাদেশের পক্ষে তৎপরতা না। আমরা যদি এই বিষয়গুলো যদি খেয়াল না করি, ভারতের কেউ আসলে গদগদ হয়ে বিএনপি যাবে, জামাত যাবে, এই যে একটা প্রতিযোগিতা, এনসিপির সদস্য 7 জন বিক্রম মিস্ত্রির সঙ্গে গিয়ে মিটিং করছে। কেন মিটিং করতে হবে? হুম। আমরা এদেরকে ডেকে নিয়ে আসতেছি, আমরা নির্লজ্জ, তাই আমরা হুম। ভারতকে ডেকে নিয়ে আসি এবং ভারতকে নিজেরাই হস্তক্ষেপ করার সুযোগ দিয়েছি। এটাই আমাদের সার্বভৌমত্বের একটা সংকট। আজকে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াই, আমরাই যদি বলি, দেখেন এই যে হুম। নেপাল থেকে ভুটান থেকে বাংলাদেশের মালামাল এখানে বাংলাদেশে যাওয়া আসি করে, বাংলাদেশ পাঠায়, বাংলাদেশে আসে। দেখেন এই জায়গাতে, এইটা আগে কি হতো জানেন, ভারতের ট্রাক নেপাল থেকে মাল নিত, সেই মালটা বাংলাদেশে আসতো। তারপর পরবর্তীতে কি হলো, সিদ্ধান্ত হলো যে ভারতের ট্রাক না, আমরা বাংলাদেশের অথবা ভুটানের ট্রাক বা নেপালের ট্রাকটা আমরাই ব্যবহার করব। এরপর হুম। থেকে ভারতের ট্রাক ব্যবহার করা বন্ধ হয়ে গেল। আমরা সাহস করে বন্ধ করছি, তাই এটা বন্ধ হয়েছে। এবং এর পরবর্তীতে ভারতের ট্রাক চালকরা মিছিল করতেছে যে হলো আমাদের ট্রাক তোমরা নেও, না হলে আমরা না খেয়ে আছি। তো আমাদের কথা হলো যে একটা সার্বভৌম দেশ হিসেবে আমরা ভারতকে টাইট দেব, নাকি ভারতকে মানে কোলের ভিতরে নিয়ে আইসা নিজেরাই পরাধীন হয়ে যাব? আমাদের কারণে ভারত এই সুযোগগুলো পাচ্ছে এবং আমাদের রাজনৈতিক দলগুলো এই নতজন পলিসি, তাদের হীনমন্যতা এবং তাদের দাস দাস হওয়ার একটা যে প্রবণতা ক্ষমতার হুম। জন্য, এটাই আমাদের জন্য লজ্জার বিষয়। জি, দাস প্রবণতার এই লজ্জার বিষয়ে আমরা এখনো অনুভব করছি। আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতা করছে কে কার চেয়ে আগে ভারতকে গিয়ে আপনি দৌড়ে জানেন গিয়ে কিনা কোলে বা নিতে পারে। ভারত ভারত যে ইতিমধ্যে অনেকগুলি ব্যবস্থা নিয়েছে আমাদের বিরুদ্ধে। বলেন। গতকাল তো আমরা দেখেছি যে ভারতে আহ, আমাদের দেশ থেকে যে জুট এবং সুতার পণ্য যেটা আগে নিত হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ। থেকে, সেটাকে তারা বন্ধ করেছে নেওয়া, স্থলপথে তারা সেখানে আর নেবে না। পাশাপাশি বাংলাদেশে ভারত থেকে অবৈধভাবে ইলিগালি বাংলাভাষী মুসলিম যারা পশ্চিমবঙ্গের নাগরিক, কলকাতার নাগরিক, ভারতীয় নাগরিক, তাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, মানে বর্ডার দিয়ে জি, জি। ইলিগাল। অথচ আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা সেরকম শক্তভাবে নিয়েছে বলে মনে হচ্ছে না। জি, এই দুর্বলতা নিয়ে তো আমরা কথা বলতেই হবে।